গত দিনে তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার কারণে কিছু হইলো না। এখন দেখো, তো আমরা হচ্ছে গতদিনে মনে হয় যে ফ্লোরিন অপেক্ষায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এর কারণ হচ্ছে পড়ছি কি কারণ, তো এইটুকু থেকে আবার শুরু করব, সমস্যা নাই। আর আজকে হয়তো বা আজকে যদি শেষ না হয়, আগামীকালকে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। তো এরপর এর মধ্যে যদি কেউ জয়েন হয়, আচ্ছা দেখা যাক, যদি ওরা জয়েন হলো তো হলো, না হলে রেকর্ড ক্লাস করে নেবে, সমস্যা নাই। তো এখানে দেখো যে গতকালকে আমরা মনে হয় বলছি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কেন, ব্যাখ্যা করো, এইটা হচ্ছে একটা প্রশ্ন। তো এখানে হচ্ছে ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি হচ্ছে গতকালকে আলোচনা করছি যে ইলেকট্রন আসক্তি, তো আরেকবার একটু বলি যে কোনো মৌলের গ্যাসীয় পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করলে তা ঋণাত্মক আয়নে পরিণত হয়। মানে মৌলটি হচ্ছে কি হবে, পরমাণুটি মাইনাস আয়ন হবে অষ্টক পূর্তির স্বাভাবিক প্রয়োজনে এই ঘটনা ঘটে। মৌলের এই প্রবণতাকে ইলেকট্রন আসক্তি বলে, মানে মৌলের এই প্রবণতাকেই হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে। তো সেক্ষেত্রে দেখো, ইলেকট্রন আসক্তি হচ্ছে এটা কোনো একটা মৌল, এটা গ্যাসীয় একটা মৌল, সেই মৌলের সাথে একটা ইলেকট্রন যোগ হবে বা একটা ইলেকট্রন গ্রহণ করলে তখন এটা হচ্ছে মৌলটা ঋণাত্মক আয়ন হবে এবং শক্তি উৎপন্ন করবে। তো সেটাই হচ্ছে। তারপর বলছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন। ফ্লোরিন অপেক্ষায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কারণ সেটা হচ্ছে নিম্নরূপ আলোচনা করতে হবে। এখানে আবার ক্লোরিন পর্যায় সারণীর একই শ্রেণীতে অবস্থিত, এটা হচ্ছে ক্লোরিন এবং ফ্লোরিন একই শ্রেণীতে অবস্থিত। ফ্লোরিনের নিচে ক্লোরিন অবস্থিত, কার নিচে? ফ্লোরিনের নিচে ক্লোরিন অবস্থিত, সুতরাং ফ্লোরিনের আকার ক্লোরিনের তুলনায় ছোট, মানে হচ্ছে এর আকার যদি আহ, গতকালকেও বলছি, তাহলে হচ্ছে এর আকার বড়, মানে তুলনামূলকভাবে এটা ছোট। আর হচ্ছে ক্লোরিনের আকার হচ্ছে ছোট, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন। ধরো পর্যায় সারণীতে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় ততই ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। ইলেকট্রন আসক্তির মান কমবে না কেন? কারণ হচ্ছে কেন্দ্র থেকে যত এর দূরত্ব বড় হবে তত এর হচ্ছে ব্যাসার্ধের সাথে কি এর হচ্ছে আকর্ষণ কমতে থাকবে। সেটাই হচ্ছে তো ইলেকট্রন আসক্তি। সেই জন্যই নিচের দিকে যতই যাবে পরমাণুর ব্যাসার্ধ ততই বৃদ্ধি পেতে থাকবে এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি কমতে থাকবে। এটাই হচ্ছে এখানকার কাজ। তারপরে কেননা পরমাণুর আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়। ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ব্যাসার্ধ কম। ক্লোরিন যেহেতু ছোট, সেহেতু হচ্ছে এর হচ্ছে ব্যাসার্ধ তাই হচ্ছে, ফলে ক্ষুদ্র ক্লোরিন পরমাণু সর্ববহিস্থ স্তরে তাদের 7টি ইলেকট্রন তুলনামূলক অল্প স্থান দখল করে অবস্থান করে। মানে এর হচ্ছে 7টি ইলেকট্রন অল্প স্থান দখল করে কি করে অবস্থান করে, অল্প স্থান দখল করে অবস্থান করে, ফলে ক্লোরিন পরমাণুর তুলনায় ফ্লোরিন পরমাণু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। দেখো এখানে এই লাইনটা বলছি কি, ক্লোরিন পরমাণুর তুলনায়, কার তুলনায়? ক্লোরিন পরমাণুর তুলনায় ফ্লোরিন পরমাণু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, এটা বলছে। তো এইটা একটা বিষয়। আর এই অবস্থায় বাইরে থেকে আগত ইলেকট্রন ফ্লোরিন পরমাণুর বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন সংযোজন হওয়াটা সহজতর হয় না। কার হয় না? এটা ফ্লোরিন পরমাণুর বাহিরের শক্তি স্তর থেকে ইলেকট্রন সংযোজন হওয়াটা সহজতর হয় না। কারণ ফ্লোরিন পরমাণু যখন বাইরের ইলেকট্রন থেকে আসবে সেটা সহজভাবে হচ্ছে সংযোজন হতে পারে না। তো এইটা একটা বিষয়, যে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বাইরের ইলেকট্রন হচ্ছে সহজে সংযোগ হতে পারে না। এ কারণেই ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষায় বেশি। তাহলে এখানে একটা বিষয় দেখো, যে আরেকবার আমি মূল থিমটা যদি বলি তাহলে সেখানে হবে কি, যে এই দেখো ফ্লোরিনের আকার ক্লোরিনের তুলনায় ছোট। কার আকার? আমার এখানে মনে হয় একটু ভুল ছিল, হ্যাঁ। এখানে হবে, এটা হবে ফ্লোরিন, তারপর হবে আকার কার ছোট দেখো,
ক্লোরিনের তুলনায় কার ছোট? ফ্লোরিনের আকার ছোট। প্রথমে ফ্লোরিন তারপর ক্লোরিন। তো যেহেতু হচ্ছে ফ্লোরিন হচ্ছে প্রথমে তাই হচ্ছে এর আকার ছোট এবং ক্লোরিন হচ্ছে পরে তাই হচ্ছে এর আকারটা বড়। আমার এই যে প্রথমে একটু ভুল ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার যে তোমাকে মেইন জিনিস জানতে হবে যে কার আকার কার থেকে ছোট। যেহেতু প্রথমে ফ্লোরিন তাই হচ্ছে ফ্লোরিনের আকার ক্লোরিনের তুলনায় ছোট, তাই হচ্ছে পর্যায় সারণীর উপর থেকে যত নিচে যাওয়া যায় ততই মৌলের ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে, কেননা আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়, ফলে এর হচ্ছে কি ইলেকট্রন আসক্তি কমতে থাকে। এবং ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ব্যাসার্ধ কম, সেটাই তো, ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ব্যাসার্ধ কম, ফলে ক্ষুদ্র ফ্লোরিন পরমাণু সর্ববহিঃস্থ স্তরে তাদের 7টি ইলেকট্রন তুলনামূলকভাবে আহ, অল্প স্থান অবস্থান করে, অল্প স্থান দখল করে অবস্থান করে। তাই হচ্ছে এই তাই এই পরমাণুর তুলনায় তাই ক্লোরিন পরমাণুর তুলনায় ফ্লোরিন পরমাণুর সর্ববহিঃস্থ ইলেকট্রনের ঘনত্ব বেশি। এই মেইন কথাটুকু এইটাই, আর ওখানে কোনো কাজ নাই। মেইন হচ্ছে এইটাই, এইখানে তো কোনো সমস্যা না হওয়ারই কথা। আর হচ্ছে আহ, এক- উম, একটু ওয়েট করব নাকি ওদের জন্য? আচ্ছা হোক, ওরা হচ্ছে রেকর্ড ক্লাস করে নেবে, সমস্যা নাই। তারপরে দেখি কি আছে। ফ্লোরিন পরমাণু বলছে, ফ্লোরিন পর্যায় সারণীর সর্বাপেক্ষায় তড়িৎ ঋণাত্মক মৌল কি? ফ্লোরিন পর্যায় সারণীর সর্বাপেক্ষায় তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন হচ্ছে কি? ফ্লোরিন পর্যায় সারণীর সর্বাপেক্ষায় তড়িৎ ঋণাত্মক মৌল ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা হচ্ছে ফ্লোরিন পর্যায় সারণীর সর্বাপেক্ষায় তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে কি বলছে সেই প্রশ্নটার উত্তর এখন করব। এখানে দেখো উত্তর লেখার পর সমযোজী অণুতে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কি? সমযোজী অণুতে শেয়ারকৃত ইলেকট্রন যুগল পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে একটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মক মানে আমি বারবার একই কথা বলতেছি, দেখো যে যদি তুমি এই যে এখানে যেমন তড়িৎ ঋণাত্মকতা, ওখানে ইলেকট্রন আসক্তি, এইভাবে যখন তুমি মেইন মানে ক বিভাগের জন্য খুব ভালো করে প্রশ্নগুলা পড়বে, তখন দেখা যাবে যে ক বিভাগে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং এই যে তুমি যখন সংজ্ঞাটা লিখবে, স্যার এখানেই হচ্ছে তোমার এইখানে যখন সংজ্ঞাটা দেখবে যে তড়িৎ ঋণাত্মকতার প্রথমে সংজ্ঞাটা দিছো, তারপর হচ্ছে বিস্তারিত লিখছো, তখন হচ্ছে উত্তর করার একদম সহজ ভাবে স্যার দেখবে যে না, সংজ্ঞা যেহেতু লিখছে তার মানে বাকি সব ঠিক আছে। হ্যাঁ, তো ওই জন্যই হচ্ছে সংজ্ঞাগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা সবগুলো মুখস্থ করে নেবে। এখন সেটা কয়টা হয় হোক, সেটা হচ্ছে ক বিভাগেও কাজে আসবে, খ বিভাগেও কাজে আসবে, গ বিভাগেও কাজে আসবে। এভরি ওয়ান সব জায়গাতেই এই এই সংজ্ঞাগুলা কাজে আসবে। তো সেই জন্য এটা হচ্ছে পড়ে রাখবে কষ্ট করে হলেও। তড়িৎ ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারের উপর নির্ভরশীল। দেখো তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর কিসের উপর নির্ভরশীল? পরমাণুর আকারের উপর নির্ভরশীল। পরমাণুর আকার যত ছোট হয়, এখন পরমাণুর আকার যত ছোট হয় তড়িৎ ঋণাত্মকতার মান তত অধিক হয়। মানে এখানে একটা অপরটার সাথে রিলেটেড, যত আকার ছোট হবে তত কি হবে? তত তড়িৎ ঋণাত্মকতার মান অধিক মানে বেশি হবে। এক্ষেত্রে পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, তাই তো? পর্যায় সারণীর বাম থেকে ডানে যদি যাওয়া হয় তাহলে তো কি হবে? পরমাণুর আকার হ্রাস পাবে, বলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে। এখন ডান থেকে বামে যখনই যাবে তখন পরমাণুর আকার কি হবে? হ্রাস পাবে এবং তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকবে। তাহলে এখানে কি দাঁড়ালো? যে পরমাণু কোন পর্যায় সারণীর কি পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তো তারপর গ্রুপ 8 এ সর্বাধিক হয়, মানে গ্রুপ 8 এ তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক হয়। তাই দ্বিতীয় পর্যায়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হয়। তাই দ্বিতীয় পর্যায়ে কি আছে? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয় কেন? যখন বাম থেকে ডানে যখন যাওয়া হয় তখন তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাই
এটা হচ্ছে গ্রুপ 8 হচ্ছে সর্বাধিক হয় এবং এই দ্বিতীয় পর্যায়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়। আবার কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, মানে এখানে সঙ্গে সঙ্গে আছে, তুমি যদি সাথে সাথে দাও তাও সমস্যা নাই, বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। মানে যখন নিচের দিকে যায়, একটু আগেই তো এই প্রশ্নটাতে কিন্তু এইটা পড়ে আসলাম যে নিচের দিকে যায় পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে এবং ব্যাসার্ধ বৃদ্ধি পায়। দেখো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। তো একটা যদি ভালো করে পড়া হয় পরের গুলা কিন্তু তেমন সমস্যা নাই। তো আকার বৃদ্ধি পেতে থাকে বিপরীত ক্রমে। কি বিপরীত ক্রমে? কোন গ্রুপের সবচেয়ে উপরের মৌলটির আকার ক্ষুদ্রতম, মানে কোন গ্রুপের একদম যদি ধরি 5 নাম্বার গ্রুপ, 5 নাম্বার গ্রুপের প্রথমে যে যে মৌলটি থাকবে তার আকার ক্ষুদ্রতম এবং তাই তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। কোন গ্রুপের যদি প্রথমে যেই মৌলটা থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ফলে দেখা যায় পর্যায় সারণীর সর্বডানে সবচেয়ে উপরের মৌল হিসেবে গ্রুপ 17, গ্রুপ এই যে এই সংখ্যাগুলো বইয়ের মধ্যে দেওয়া থাকে, যার জন্য সবারই সমস্যা হয়। ওই জন্য পাশে লিখে দিই সুন্দর করে, 17 এর অন্তর্ভুক্ত মৌল ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক +4। তাহলে এখানে কি যে 17তম গ্রুপে ফ্লোরিন সবার উপরে অবস্থিত, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে দেখো যে জিনিস প্রথমে মাথায় রাখবে যে তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারের উপর নির্ভরশীল এবং পরমাণুর আকারের উপর নির্ভরশীল, পরমাণুর আকার যতই ছোট হবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে এবং পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যত যাওয়া যায় তখন তত পরমাণুর কি হয় তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর হচ্ছে আকার হ্রাস পায়, ফলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় এবং এই গ্রুপে সর্বাধিক হয় কোথায়? গ্রুপ 8 সর্বাধিক হয়। আর ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। ফ্লোরিন কি দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন দ্বিতীয় পর্যায়ের কত গ্রুপে দেখো, আবার কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায় তত আকার বৃদ্ধি পেতে থাকে। তাই হচ্ছে বিপরীত ক্রমে যখন কোন গ্রুপের সবচেয়ে উপরের মৌলটি হচ্ছে কি, কোন গ্রুপের সবচেয়ে উপরের মৌলটি আকারে সবচেয়ে ছোট, তাই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। ফলে পর্যায় সারণীর 17তম গ্রুপের সবচেয়ে উপরে হচ্ছে অবস্থিত ফ্লোরিন, তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। অর্থাৎ সবচেয়ে বেশি বলতে সর্বাধিক হচ্ছে এই যে হচ্ছে 4। এটাই হচ্ছে তোমার এই প্রশ্নের একদম সহজভাবে ব্যাখ্যা। তো এই প্রশ্নটাতে আর কোনো, এই প্রশ্ন এবং আগের যে প্রশ্ন সেটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রন শক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কেন, ব্যাখ্যা করো। ওতে এই দুইটা প্রশ্নের মধ্যে কোনো সমস্যা আছে কি না একটু যদি বলো। মনে হয় সমস্যা না থাকারই কথা। সমস্যা নাই স্যার। তারপরে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু পরে আমাকে বলবে যে স্যার একটা প্রশ্ন মিসিং হয়েছে, পরে ওইটা হচ্ছে যেন করে দেওয়া হয়। ঠিক আছে, আমাকে এটা পরে মনে করে দিবে, আমি অবশ্যই চেষ্টা করব নিজের থেকেই। তারপর মনে না থাকলে তোমরা বলবে যে এটা করে দিতে, তো এটা করে দিব। সোডিয়াম পরমাণু অপেক্ষা ছোট এবং কিন্তু ক্লোরিন পরমাণু অপেক্ষায় ক্লোরিন হ্যাঁ, এই প্রশ্নটাও খুবই সোজা। তো এটা অনেক বহুবার আসছে। দেখো সোডিয়াম অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট, কারণ ক্যাটায়ন ইলেকট্রন অপসারণের শক্তি স্তর হ্রাস পায়, কিন্তু একটু ওয়েট করো। তাহলে
আমরা হচ্ছে এখন হচ্ছে সোডিয়াম পরমাণু অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট, কিন্তু ক্লোরিন পরমাণু অপেক্ষায় ক্লোরিন মাইনাস পরমাণু বড়। এটার ব্যাখ্যা করব। তো এখানে হচ্ছে সোডিয়াম অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট, কারণ ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন অপসারণের শক্তি স্তর হ্রাস পায়। কি পায়? ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন অপসারণের শক্তি স্তর হ্রাস পায়, কিন্তু প্রোটন সংখ্যা একই থাকে। কিন্তু কি প্রোটন সংখ্যা একই থাকে, ফলে নিউক্লিয়াস ও আবিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। কি পায়? নিউক্লিয়াস ও আবিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধির কারণে ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় কম হয়। এখানে কিন্তু একটা কথা আছে, এই যে আকর্ষণ বৃদ্ধির কারণে ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ, কি ব্যাসার্ধ? আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় কি হয়? কম হয়, মানে কি কমে যায়। তো সেক্ষেত্রে এই কারণে সোডিয়াম অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট। যদিও এই লাস্ট এই কথাটুকু একটু যদি হচ্ছে উম, এই কথাটুকু একটু, নিউক্লিয়াস এবং আবিষ্ট ইলেকট্রনের মধ্যে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে নতুন হচ্ছে আবিষ্ট, জাস্ট এই আবিষ্টটা মনে রাখতে হবে। আবিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। এই আকর্ষণ বৃদ্ধির কারণে ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় কম হয় বা কমে যায়। এই কারণে সোডিয়াম অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট। খুবই সোজা। তো আবার ক্লোরিন অপেক্ষায় ক্লোরিন মাইনাস বড়। কি? ক্লোরিন অপেক্ষায় ক্লোরিন মাইনাস বড়, কারণ অ্যানায়নের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে বলে ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পায়। মানে কি? অ্যানায়নে বিকর্ষণ বৃদ্ধি পায় এবং ক্যাটায়নে কি হয়? আকর্ষণ বৃদ্ধি পায়। দেখো, এখানে ক্যাটায়নে আকর্ষণ বৃদ্ধি পায় এবং অ্যানায়নে কি পায়? অ্যানায়নে বিকর্ষণ বৃদ্ধি পায়। মানে অ্যানায়ন এবং ক্যাটায়ন পুরাটাই হচ্ছে বিপরীত। তো এই বিষয়টা যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে আর কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান থাকে। এখানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান থাকে, আর কোনো সমস্যা নাই। তাই নিউক্লিয়াস ইলেকট্রনকে দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারে না। মানে এখানে নিউক্লিয়াস দৃঢ়ভাবে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না, কারণ নিউক্লিয়াসের সংখ্যা সমান থাকে, অ্যানায়ন এবং ক্যাটায়নের দুইটাতেই এখানে সমান থাকে। অর্থাৎ ইলেকট্রন মেঘের বিস্তৃতি ঘটে, মানে বিস্তৃতি মানে বিস্তার ঘটে। ফলে অ্যানায়নের আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় বড় হয়। তাহলে ওখানে হচ্ছে ক্যাটায়নে আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় কম হয়, আর এখানে অ্যানায়নে আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় বড় হয়। জাস্ট একে অপরের বিপরীত। যদি তুমি এই তিনটা লাইন একটু করে কষ্ট করে মনে রাখতে পারো, পরেরটা তোমার জাস্ট বিপরীত করে দিলেই হবে। তো এখানে তো তুমি জানোই যে হচ্ছে কি সোডিয়াম প্লাসের থেকে ছোট, এবং ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন অপসারণের শক্তি স্তর হ্রাস পায়, কিন্তু প্রোটন সংখ্যা একই থাকে। এই যে প্রোটন সংখ্যা একই থাকে, ফলে নিউক্লিয়াস এবং আবিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, এবং আকর্ষণ বৃদ্ধির কারণে ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষায় কম হয়। এই কম হওয়ার কারণেই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বড়। জাস্ট একটু কি, পরেরটুকু তার বিপরীত। এই, আর তো কোনো কাজ নেই এখানে। এই কারণে ক্লোরিন এই কারণে ক্লোরিন বড়, মানে কি। এরপরে হচ্ছে এই লাইনটার এখানে একদম ওই যে হচ্ছে কি বলছে, এই কারণে সোডিয়াম পরমাণু অপেক্ষায় সোডিয়াম প্লাস ছোট, কিন্তু ক্লোরিন পরমাণু অপেক্ষায় ক্লোরিন মাইনাস পরমাণু বড়। জাস্ট এটুকু লিখে দিলেই এখানে হবে। এটা সোজা প্রশ্ন। তারপরে কি, সোডিয়াম প্লাস এর আয়নিক ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম প্লাস এর আয়ন 2 প্লাস এর আয়ন অপেক্ষায় কম। এখানে আমি এমন করে আসলে সাজানো হয়েছে, এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু রিলেটেড। সোডিয়াম চলছে, একটার পর একটা রিলেটেড কিন্তু আছে। তো প্রথম থেকে যদি হচ্ছে তুমি বুঝে বুঝে মানে মুখস্থ করে 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 আসো, তাহলে দেখবে শেষের দিকে তোমার জন্য খুবই সহজ। বা শেষের দিক থেকে যদি আবার শুরু করো, তাহলে হবে কি যে তোমার হচ্ছে কঠিন হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে একদম সহজ জিনিস মাথার মধ্যে কনসেপ্ট মুখস্থ করা মোটামুটি কঠিনই হয়, কিন্তু পরবর্তীতে সহজ জিনিস সহজভাবে ধারাবাহিকভাবে যখন পড়বে তখন তোমার আর সমস্যা হবে না। তো এটা একটা বিষয়, ওই জন্য সহজগুলা প্রথমে, তারপর আস্তে আস্তে ওই রিলেটেড প্রত্যেকটারই থাকবে। তো এখানে দেখো যে সোডিয়াম প্লাস এর আয়নিক ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম 2 প্লাস অপেক্ষায় কম। তো সেখানে সোডিয়াম প্লাস এর আয়নিক ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম 2 প্লাস অপেক্ষায় কম। এটা তো দেওয়াই আছে, কারণ জাস্ট এখানে কারণ সোডিয়াম প্লাস এর চার্জ সংখ্যা 1,
কি সোডিয়াম প্লাসের 4 সংখ্যা কত, এখানে কিছু নাই মানে কি একটি, এবং ম্যাগনেসিয়াম 2 প্লাসের 4 সংখ্যা কয়টি, দুইটি, এখানে যেহেতু 2 প্লাস লেখাই আছে তাই হচ্ছে 4 সংখ্যা দুইটি। যেহেতু একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বেশি হয়, মানে কি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বেশি হওয়ায় তা ইলেকট্রন স্তরগুলোকে সজোরে আকর্ষণ করে, মানে দুইটাই তো ধনাত্মক, তাই হচ্ছে ইলেকট্রন স্তরগুলোকে কি করবে, সজোরে আকর্ষণ করবে। ফলে ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যাবে। কি হবে, ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যায়, এ কারণে সোডিয়াম প্লাস এর ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম অপেক্ষায় ছোট। এখানে সোডিয়াম কি ম্যাগনেসিয়াম কি এটা জানতে হবে। এটা সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন, সোডিয়ামে ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যাবে, তাই ম্যাগনেসিয়াম 2 প্লাস অপেক্ষায় কি সোডিয়াম ছোট। আবার একই পর্যায়ের বাম হতে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমান সংখ্যক ইলেকট্রনধারী ধনাত্মক আয়নগুলোর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এখানে একটা কথা দেখো, একই পর্যায়ের কি বাম থেকে ডানে, এই কথাটা কিন্তু উপর থেকে পড়ে আসতেছি। বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, এটা একদম কনফার্ম যে এটা মুখস্থ করা লাগবে না, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তার সাথে সাথে কি হয়, সাথে সাথে সমান সংখ্যক ইলেকট্রনধারী ধনাত্মক আয়নগুলোর ব্যাসার্ধ ক্রমহ্রাস, সমান সংখ্যক ইলেকট্রনধারী ধনাত্মক আয়নগুলোর ব্যাসার্ধ হ্রাস পায়। এখানে মাথায় রাখতে হবে যে ধনাত্মক আয়নগুলোর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়, মানে ব্যাসার্ধ কমে যায়, ইলেকট্রনের আয়নের ব্যাসার্ধ কমে যায়। আগে কি এরকম করে পড়ছি, তারপর এখানে শুধুমাত্র সমান সংখ্যক ইলেকট্রনধারী ধনাত্মক আয়নগুলোর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। যেহেতু ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন এবং সোডিয়াম প্লাস এর ডানে পর্যায় সারণীতে অবস্থিত। যেহেতু ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন, এই ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন সোডিয়াম প্লাসের ডানে পর্যায় সারণীতে অবস্থিত, মানে কি প্রথমে পর্যায় সারণীতে প্রথমে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়াম অবস্থিত পর্যায় সারণীতে, তাই সোডিয়াম ছোট। তাই যেহেতু সোডিয়াম হচ্ছে ছোট, তাই হচ্ছে এর আবার এখান থেকে একটা জিনিস দেখো, পর্যায় সারণীর পর্যায়ের বাম হতে ডানে, পর্যায়ের কি বাম হতে ডানে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, দিকে গেলে তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমান সংখ্যক ইলেকট্রনধারী ধনাত্মক আয়নগুলোর ইলেকট্রনের ব্যাসার্ধ কমতে থাকবে, মানে ক্রমশ হ্রাস পায়। যেহেতু ক্রমশ হ্রাস পায় এদিকে গেলে, তাই হচ্ছে তাই কি তাই ম্যাগনেসিয়াম ক্রমশ হ্রাস পায় না, তাই ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন সোডিয়াম 2 প্লাসের ডানে, মানে সোডিয়াম প্লাসের ডানে অবস্থিত হয়, এটি হচ্ছে ছোট হবে। এদিকে গেলে একটা এরকম বিপরীত, এদিকে গেলে কি হচ্ছে, ইলেকট্রনের ব্যাসার্ধ কমে যাচ্ছে, মানে ক্রমশ হ্রাস পাচ্ছে, তাই এদিকে যেহেতু যাচ্ছে, তাই এই ম্যাগনেসিয়াম 2 প্লাসের কি হবে, এদিকে কমে যাচ্ছে না, তাই দেখো কমে যাওয়ার কারণে এই সোডিয়াম প্লাস কি ছোট, জাস্ট এটুকুই, আর কিছু না। শেষের টুকু যদি একটু সমস্যা না হওয়ারই কথা, কারণ এই লাইনটাতে একটু সমস্যা কি, যে সোডিয়াম আয়নের ডানে পর্যায় সারণীতে অবস্থিত, সোডিয়াম আয়নের ডানে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন অবস্থিত। যদি এভাবে কঠিন মনে হয় তাহলে এভাবে দিবে যে সোডিয়াম প্লাস আয়নের ডানে পর্যায় সারণীতে ম্যাগনেসিয়াম 2 প্লাস অবস্থিত, তাই সোডিয়াম ছোট বা সোডিয়াম হচ্ছে কি কম, জাস্ট এটুকুই। আর 9 নাম্বার এবং 10 নাম্বার, হ্যাঁ 9 নাম্বার 10 নাম্বার দিয়ে তারপর ওই যে পরে হচ্ছে আরো একটা প্রশ্ন যেটা বললাম 5 নাম্বার, ওটা নেক্সট ক্লাসে করে দিয়ে সমাধান করে দেবো, ঠিক আছে। আজকে এই 9 নাম্বার 10 নাম্বার একটু করাবো, একটু লং হয়ে যাবে মনে হয়, হ্যাঁ লং টাইম হলেও আসলে কিছু করার নাই, কারণ একটু কষ্ট করে হলেও করো, তাহলে তাড়াতাড়ি শেষ হবে, পরে রিভাইজে ভালো কিছু করতে পাবা। তো এখানে বলছে কপারের পারমাণবিক সংখ্যা কত, 29, এবং এখানে এই যে এফি সমান সমান কি দেখি, কেউ একটু বলতে পারে নাকি, মনে আছে নাকি, এফি দিয়ে কোন 24 হবে। মৌল, হ্যাঁ কি হবে, 24 আয়রন স্যার।
24 না, আয়রন টু আমি প্লাস বলছি আয়ন যে হলে এই পরমাণু, এই পরমাণুটার নাম কি? এফি দিয়ে কি নাম বোঝাচ্ছে? আয়রন আয়রন কি নাম? আয়রন আয়রন। তারপর, তারপর এটা জেনন যাই জেনন হোক, এটা একটা নিষ্ক্রিয় অনেক মনে নিষ্ক্রিয় আছে। মৌল। হ্যাঁ, জেনন হ্যাঁ। একটা নিষ্ক্রিয় মৌল। আচ্ছা হোক, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তো আমরা হচ্ছে আয়রন, এখানে দেখো আয়রন 2+, এটা হচ্ছে আয়রনের 26, হ্যাঁ। আবার তারপর জেনন 54 এর ইলেকট্রন বিন্যাস লিখো এবং পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। এদের অবস্থান নির্ণয় করা খুবই সোজা, একেবারে কি বলবো, যে খালি তুমি যদি ইলেকট্রন বিন্যাস কেউ পারে, তাহলে পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা একদম সোজা। দেখো খালি এ, দুইটা দেখে দিলে হয়তোবা তোমরা পরে বুঝবে, আর বলা লাগবে না। এখানে কপারের কি পারমাণবিক সংখ্যা 29, দেখো 1s2 2s2, তোমরা কমা দিবে না, এখানে স্কোয়ার দিবা। আমার এখানে স্কোয়ার দেওয়া যাচ্ছে না, তাই সাইন্টিফিক ক্যালকুলেটরের মতো করে লিখছি, হ্যাঁ। ওটাতে কোনো সমস্যা না হলে করো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, এখানে একটু কথা আছে। তারপর 4s1, আমরা কি জানি যে হচ্ছে প্রথমে সর্বনিম্ন যে শক্তি স্তর সেটা আগে হবে, পূরণ হবে, তারপর কি ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। যেহেতু এটা অবস্থান্তর মৌল, এই জায়গায় সবাই আসে ভুল করে। তো এখানে একটা জিনিস আমরা আগেও পড়ে আসছি, সেটা হচ্ছে ডি তে কখনো 9 হবে না, কখনো এখানে 5 হবে, 6 হবে না, 4 হবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে কাছাকাছি গেলে ওইটা হচ্ছে পূর্ণ করে দিতে হবে, ডি অরবিটালটা কি পূর্ণ করে দিয়ে তারপর যে পরবর্তী অরবিটাল, সেই অরবিটালে হচ্ছে বাকি ইলেকট্রন থাকবে। তো এখানে যেহেতু যদি এখানে 2 দেওয়া হয়, এস এ 4s এর এখানে 2 দেওয়া হয়, তাহলে এখানে 9 হয়। তো যেহেতু 9 রাখা যাবে না, তাই এখানে 10 করে দিয়ে 4s এ 1 করে দিতে হবে। ইলেকট্রন বিন্যাস মোস্ট ইম্পর্টেন্ট। এখন তোমার ইলেকট্রন বিন্যাসটা হইল, তারপর আর কোনো কথা নেই। পরের ইলেকট্রন বিন্যাসটাও ওই একই সেম, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে, এখানে আমি যেটা বললাম যে এখানে 5 অথবা 10 করতে হবে, 6 হবে না, 9 হবে না, 4 হবে না, হ্যাঁ। তো এই জন্যে এই কাজটা করছে। এই দেখো এখানে হচ্ছে 4s1, এখানেও দিচ্ছি, যা বাকি যা ছিল তাই। আবার জেননের ইলেকট্রন বিন্যাসের এখানে শেষের দিকে আসো, এই দেখো 4d10 করে দিয়ে 4f এ কোনো ইলেকট্রন দেওয়া হয়নি, কারণ আগে হচ্ছে এই ডি অরবিটাল পূর্ণ করতে হবে, তারপর যা ছিল তাই। এখানে একটু কথা আছে, তো এই যে এই কপার আর কপার আর আয়রনের বিষয়টা একদম হচ্ছে দেখে, দেখো এর হচ্ছে পরের সারণীতে কিভাবে গ্রুপ নির্ণয় করবে। যেহেতু কপার 29 এর ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। দেখো ইলেকট্রন বিন্যাস সর্বোচ্চ কোন স্তর পর্যন্ত গেছে? 4 পর্যন্ত গেছে, তাই তাই এটি চতুর্থ পর্যায়ের, তাহলে এটি হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। এবং সর্ববহিস্থ ইলেকট্রন স্তরে ইলেকট্রনের সংখ্যা একটি। দেখো 4s এ ইলেকট্রনের সংখ্যা কয়টি? s এ ইলেকট্রনের সংখ্যা একটি। এবং ইলেকট্রন বিন্যাস ডি অরবিটাল আছে, ইলেকট্রন বিন্যাসে তো অবশ্যই ডি অরবিটাল আছে। দেখো 3d তে 3d অরবিটাল আছে, তাই ডি অরবিটাল আছে, তাই এটি গ্রুপ হবে 1b। এখন 1b নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, সাথে সুন্দর করে 11 লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে হচ্ছে 10 আর এই 1 দুইটা মিলে 11তম গ্রুপে কপার অবস্থিত। তাহলে এটা কোনো সমস্যা, এর একদম কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখে দেখে গ্রুপ আর হচ্ছে পর্যায় নির্ণয় করতে হবে। তারপরে চতুর্থ, যেহেতু যেহেতু আয়রন 2+ কি 26, এর প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, ওটারও তো প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 এ গেছে, তাই এর এবং প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, তাই এটি চতুর্থ পর্যায়ে হচ্ছে মৌল। আর এখানে বহিস্থ স্তরে একটি ইলেকট্রন, এবং চতুর্থ পর্যায়ে দেখো এটি এর হচ্ছে সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন, না একই একই একটি ইলেকট্রন, এবং এর হচ্ছে কি ডি অরবিটাল উপস্থিত, ডি অরবিটাল উপস্থিত, তাই তাই এটি হচ্ছে কি 11, তাই এটি হচ্ছে 11তম গ্রুপে অবস্থিত। এইটা হচ্ছে ডি অরবিটালে উপস্থিত থাকলে সেটা একটা বিষয়। তারপরে আসো, তারপরে হচ্ছে এবং হচ্ছে জেননের ক্ষেত্রে, জেনন কি 54, এখানে পর্যায় সারণী পঞ্চম পর্যায়ে। দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত পর্যন্ত গেছে? 5, 5s 5p পর্যন্ত গেছে, তাই এটি কি পঞ্চম পর্যায়ের মৌল এবং শূন্য গ্রুপে অবস্থিত, কারণ সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন পূর্ণ আছে, 4টি ইলেকট্রন পূর্ণ আছে। দেখো তো 4টি ইলেকট্রন
পূর্ণ আছে। এই যে 6 আর 2 8, এখানে 4টি হবে না, এখানে 8টি ইলেকট্রন পূর্ণ হবে। দেখো এই s এর 2 এবং হচ্ছে p এর 6, এখানে কয়টি হবে? এখানে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাই এটি শূন্য গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপ। নিষ্ক্রিয় গ্রুপের এই গ্রুপে আছে। হ্যাঁ, তো এখানে তো গ্রুপের আর কোনো সমস্যা নাই, গ্রুপ এবং পর্যায় যদি নির্ণয় করো। এক প্রশ্ন বলছে কি দেখো, প্রশ্ন বলছে ইলেকট্রন বিন্যাস লিখো এবং পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। যদি অবস্থান কিন্তু নির্ণয় করা হলো যে একটা হচ্ছে গ্রুপে, একটা হচ্ছে পর্যায়, আর ইলেকট্রন বিন্যাস তো লিখতেই হবে কনফার্ম। ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা আছে বা পর্যায়ের গ্রুপ আর হচ্ছে পর্যায় নির্ণয় করতে কোনো সমস্যা আছে কিনা? এটাও একই, সেম একই ভাবে। মৌলসমূহের পর্যায় বিন্যাস কি রূপে তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত বর্ণনা করো। মানে পর্যায় বিন্যাস কিভাবে হয়? এখানে হচ্ছে মৌলসমূহের পর্যায় সারণী তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে নিম্নোক্ত ভাবে সম্পর্কিত। তো এইটা একটা ব্যাপার যে এখানে হচ্ছে আমরা কি করব। তো এই 10 নাম্বার প্রশ্ন এবং আর কোনো একই রকমের, হ্যাঁ, 10 নাম্বার প্রশ্ন আর 5 নাম্বার প্রশ্ন সেটা আমি আগামীকালকে বুঝায় দিব। হ্যাঁ, আগামীকালকে এই ক্লাসটা তোমরা হচ্ছে করবে, করে একদম তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে এই অধ্যায়ের মধ্যে আর কোনো সমস্যা ওই 2টা প্রশ্ন বাদে, তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে। আগামীকালকে ক্লাসের আগেই জানাবে, তাহলে হচ্ছে আমি সেটা সমাধান করে দেব ক্লাসে, ঠিক আছে? আর আজকে আর বেশি করার দরকার নাই, কারণ হচ্ছে সবাই আজকে তো আসলে ক্লাস ছিল না, তারপরেও বেকআপ একটা ক্লাস। দেখো এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারো, তামিম। তামিমের কোনো সমস্যা আছে? ক্লাস তো রেকর্ড থাকবে, সমস্যা থাকলে পরে জানামুনি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে। তাহলে আজকে আমরা শেষ করি, হ্যাঁ? অবশ্যই। হ্যাঁ, আল্লাহ ভরসা, আগামী ক্লাসে কথা হবে তাহলে। জি।